এবার কোনটা বাকি রইল? ওই শেয়ার মার্কেট। সবার আগে রিটার্ন অ্যাঙ্গেল থেকে দেখা যাক, শেয়ার মার্কেটকে রিটার্ন দেয়? আজকে যে সেন্সেক্স আমরা ওই 82, 85, 86 রেঞ্জে দেখছি, কেউ বলতে পারেন এই সেন্সেক্সের কাউন্টিং কবে থেকে শুরু হয়েছিল? প্লিজ বলুন না, অনেকে জানেন। হ্যাঁ, কোন সাল থেকে? 1 এপ্রিল 1979, 1 এপ্রিল 1979 সেন্সেক্স 100 এই বেস ফিগার ধরে ওটা ক্যালকুলেশন হয়েছে, যেটা আজকে পৌঁছে গেছে আমাদের ওই 82, 85, 86 অ্যাভারেজ, আপ ডাউন করে তো এই রেঞ্জে ধরে নিই। এখানেও বিশাল বেড়েছে, কোথায় 100 ছিল, কোথায় আমার এখানে 86,000, 85,000 পর্যন্ত চলে গেছে। বাট মাঝখানে কিন্তু 46টা বছরও গলে গেছে। 46 বছর ধরে এই রিটার্নটা যদি আমরা ক্যালকুলেট করি যে ইয়ার অন ইয়ার গ্রোথ রেট কত, দ্যাট উইল কাম অ্যারাউন্ড 15%, 15% বা তার একটু বেশি। হিউজ রিটার্ন। কোথায় আমরা 10%-এর কথা বলছিলাম একটু আগে, এখানে তো দেখছি 16% রিটার্ন, 15% রিটার্ন। এবং এই রিটার্নের অ্যাডিক্টেড হয়েই কিন্তু আমরা শেয়ার মার্কেটে নিজেকে ইনভলভ করি। উদ্দেশ্য অনেস্ট, নাথিং রং। চেষ্টা কী থাকে যে সারাদিন তো চাকরি বাকরির মধ্যে পড়ে আছি, ব্যবসা থেকে মানে মাথা অন্যদিকে যে লাগাবো তারই সময় পাই না। সেই ফাঁকেই যদি একটু মোবাইলে প্লাস মাইনাস করে বা ফোনে কারোর সাথে কথা বলে ডেলি বেসিসে 2,000, 5,000 এক্সট্রা রোজগার করা যায়, মন তো কি? নাথিং রং। আমরা চেষ্টা করি 2-5 হাজার এক্সট্রা রোজগার করার। এবং এটা করতে গিয়ে কিন্তু আমরা ওই ডিম্যাট শেয়ার ট্রেডিং অ্যাকাউন্ট খুলে শেয়ার ট্রেডিং অ্যাক্টিভিটি স্টার্ট করি। শেয়ার ট্রেডিং অ্যাক্টিভিটি মানে কি? ওই সকালে কিনলাম, বিকেলে বেচে দিলাম, ইন্টারডে ট্রেডিং। আজ কিনলাম, কাল বেচলাম, বিটিএসটি। আজ কিনলাম, 2 দিন বাদে বেচলাম, পজিশন ট্রেডিং বলুন বা সুইং ট্রেডিং, যাই বলুন না কেন, অল দিজ আর ট্রেডিং অ্যাক্টিভিটি। মার্কেট তো রিটার্ন দিয়েছে এবং আমরা সে কারণে নিজেকে ইনভলভ করছি শেয়ার ট্রেডিংয়ে। বাট এক্সচেঞ্জের রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে। এক্সচেঞ্জের রিপোর্ট বলছে যারা এই ইন্টারডে ট্রেডিংয়ের মধ্যে ইনভলভ না, তাদের মধ্যে 75% লোকজন শুধু লসই করে। আর এফএনও সেগমেন্ট, সেখানে তো 90%-এর বেশি লোকজন লস করে। কল পুট অপশান আছে না, অনেকে নামগুলো শুনেছেন, কারোর কাজও করেন হয়তো, সেখানে 90%-এর উপরে লোকজন লস করে। কেন এমন হলো? মার্কেট এত সুন্দর রিটার্ন দিচ্ছে, বাট সেই রিটার্ন কেন ইনভেস্টরের পকেটে আসছে না? কোথায় সমস্যা? জানতে চাই আমরা কোথায় সমস্যা, একটু হাত তুলে বলুন তো, জানতে চাই কি না? জোর গলা, চাই না? একটা সহজ উদাহরণ দিয়ে জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি, অ্যান্ড আই বিলিভ জীবনে কোনোদিন এই উদাহরণটা ভুলবেন না। চলুন, এই যে আজকে আপনাদের এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, আমি এমন অনেক প্রোগ্রাম করাই যেখানে একাডেমিক প্রোগ্রাম থাকে, মানে সামনে সবাই স্টুডেন্ট বসে থাকে, তারা কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে। যদি এক্সামের জন্য প্রিপারেশান করে তাহলে তো খাতা পেনের প্রয়োজন হবে। ধরে নিন আপনি সেরকমই একজন ক্যান্ডিডেট, কোনো এক্সামে প্রিপারেশান নিচ্ছেন, আমি এখানে ট্রেনার রয়েছে। যখনই এরকম কোনো ট্রেনিং প্রোগ্রামে যাই না, আমি সাধারণত ঘর থেকে ওই 20 টাকা দামের যে ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো হয় সেগুলো ক্যারি করতে পছন্দ করি। 10 জায়গায় ঘুরবো, আজকে তো নয় ঘরের পাশে আছি, অনেক সময় কলকাতার বাইরেও ট্রাভেল করতে হয়, তো ওই 20 টাকা দামের ইউজ অ্যান্ড থ্রো পেনই ভালো, কোথায় হারিয়ে যাবে কে জানে। তো যাই হোক, আজকে যখন এখানে প্রোগ্রামটার জন্য আমি গাড়ি থেকে নামছি, পকেটে হাত দিয়ে দেখলাম ওই বাড়ি থেকে আনা 20 টাকা দামের পেনটা পকেটে নেই। ভাবলাম হারিয়ে গেছে কোথায়, পড়ে গেছে কোথায়। বাট আমাদেরও এখানে প্রচুর সইসাবুত করতে হয়, কমপ্লায়েন্সের ব্যাপার আছে, পেন দরকার। তো আমি গাড়ির ড্রাইভারকে বললাম, দাদা একটা পেন কিনতে হবে, পেনটা হারিয়ে গেছে, কোনো একটা দোকানে নিয়ে চলো না। দাদা চট করে আমাকে যে দোকানে নিয়ে গেল, দোকানদার বললো, দাদা আমি কিন্তু ভালো পেন বলতে পার্কার ছাড়া কিছু রাখি না। আমার না, যাদের যা আছে দিন, এখন প্রোগ্রামের সময় হয়ে গেছে। তো দোকানদার আমাকে এই পার্কার পেনটা দিল, সবাই ভালোভাবে দেখবেন আমার দিকে। এই পার্কার পেনটা আমাকে দিল, দাম নিল 200 টাকা, রাইট? নিয়ে ওপরে চলে এসেছি, ল্যাপটপ ব্যাগ বার করছি, ল্যাপটপটা ব্যাগ থেকে বার করতে গিয়ে দেখি ব্যাগের ভেতরে আমার ওই ঘর থেকে আনা 20 টাকা দামে পেনটা পড়েছিল। তাহলে এটা কেনা বেকার হয়ে গেল, প্রয়োজন ছিল না। সামনে সবাই স্টুডেন্ট বসে আছে, ওটা অনেকে পেনও আনেনি। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বললাম, ভাই আমার একটা পেন এক্সট্রা কেনা হয়ে গেছে, তোমার যদি কোনো পেন কেনার থাকে বলো, আমি এটা সেল করতে চাইছি। কমন জিনিস বললাম।
আপনিও পেনটা আনেননি, আপনিও পেন খুঁজছিলেন, আপনি জাস্ট হাতটা তুলে বললেন স্যার একবার দেখি। আমি আপনাকে পেনটা দিলাম, আপনি পেনটা ঘুরিয়ে ফিরে দেখলেন হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ, আমি এখনও সিলও খুলিনি, সিল প্যাক আছে, দাম লেখা আছে 200 টাকা, আপনার পছন্দ হয়েছে। আপনি জাস্ট হাতটা তুলে বলতে যাবেন স্যার আমি পেনটা নেব। আমি এখান থেকে দাঁড়িয়ে বললাম ব্রাদার আমি কিন্তু পেনটা 500-এ সেল করবো, নট অ্যাট 200। উইল ইউ বাই? জোর গলায় উইল ইউ বাই? এনিওয়ান? কেউ কিনবেন না? 200 টাকার দামে পেন 500 টাকায় কেউ কেনে নাকি? আমি নিজে দোকানে গেলে আমি 200 টাকায় পেয়ে যাবো এক্ষুনি? আপনি কিনবেন না। সোজা বাংলা কথায় পেনটা আমি কাউকে গছাতে পারলাম না, রাইট আর রং? সিনারিও 2, কালকে মনে করুন আর একটা প্রোগ্রাম আমার আছে ওই দুর্গাপুরে, সেখানে গিয়ে আমি ভাবলাম এটাকে এবার অফার করতে হবে আরেকবার। সেখানে গিয়ে আমি একটা কাউন্টার অফার করলাম যে গতকাল এই পেনটা আমি কলকাতায় 500-এ অফার করেছিলাম, আজকে 20% ডিসকাউন্টে ছেড়ে দেবো, কে নেবে বলুন? এগেন 20% ডিসকাউন্ট শুনে অনেকগুলো হাত উঠবে, 20% ডিসকাউন্ট শুনে অনেকগুলো হাত উঠেছে। আপনি হাত তুলেছেন, আপনাকে পেনটা বাড়িয়ে দিলাম, এগেন আপনি ঘুরিয়ে ফিরে দেখলেন দাম লেখা আছে 200 আর আমি দাম চাইছি কত? 400। এগেন উইল ইউ বাই? কেউ কিনবেন? কেউ কিনবেন না। নাও দ্য কনক্লুশন ফ্রম দিস এক্সাম্পল, আমরা শেয়ার মার্কেটের টার্মিনালে বা স্ক্রিনে যে প্রাইসগুলো দেখি না কালার চেঞ্জ হয়, সেখানে এই 500 আর 400টা দেখা যায়, 200 এমআরপি ওখানে দেখা যায় না, ওটা ইনভেস্টরকে নিজেকে ক্যালকুলেট করে নিতে হয়। নাও টেল মি, কে এটা ক্যালকুলেট করে কেনেন? কজন এই ক্যালকুলেশনটা জানেন? সমস্যা কি না? নাও টেল মি ওয়ান থিং, আপনি কোন কোম্পানি শেয়ার কিনতে চাইবেন? শেয়ার কেনা মানে কি? কোনো কোম্পানি ব্যবসায় টাকা লাগানো, তাই তো? আপনি কোন কোম্পানি ব্যবসায় টাকা লাগাতে চাইবেন? যে কোম্পানি গ্রোথ হচ্ছে না যার ডিগ্রোথ হচ্ছে? গ্রোথ হচ্ছে, যে কোম্পানি প্রফিট বাড়বে সেই কোম্পানি শেয়ার কিনতে চাইবেন। আমি যে কোম্পানিটাকে টার্গেট করছি তার দাম, তার শেয়ারের দাম আজ আগামী দিনে বাড়বে বা তার প্রফিট আগামী দিনে বাড়বে না কমবে, সেটা কোন কোন পয়েন্টের উপরে ডিপেন্ড করতে পারে? কয়েকটা আলোচনা করা যাক। সবার আগে কোম্পানি ম্যানেজমেন্টকে, তারা কোন প্রোডাক্টে ব্যবসা করে, সেই প্রোডাক্টের মার্কেট ডিম্যান্ড কীরকম, গভর্নমেন্টে সেই প্রোডাক্টে ফোকাস করে আছে কি না, কোম্পানি নিজের টাকায় ব্যবসা করছে না ধারের টাকায় ব্যবসা করছে, কোম্পানি প্রফিটে আছে না লসে আছে, প্রফিটে থাকলে প্রফিট বাড়ছে না প্রফিট কমছে, লসে থাকলে লস কমছে না লস বাড়ছে, কোম্পানির হাতে কত অর্ডার আছে, কোম্পানির এমপ্লয়ি রিলেশনশিপ কীরকম, কাস্টমার ফিডব্যাক কীরকম, এই কোম্পানি অন্য কোন কোন কোম্পানির সাথে কম্পিটিশানে আছে, সেই কম্পিটিশানকে কীভাবে ম্যানেজ করছে, কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কীরকম খরচা করছে। ডু ইউ থিঙ্ক এই সব কিছু ইম্পর্টেন্ট? এগুলো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট নয়? আমি তো গোটা 15টা পয়েন্ট বললাম। আপনি একজন নন ফিনান্সিয়াল লোক হয়েও কিন্তু চিন্তা করতে বসলে আরও 10টা পয়েন্ট আপনি নিজে অ্যাড করে দেবেন, রাইট আর রং? তাহলে হিসাবটা হলো, একটা কোম্পানিকে প্রপার স্টাডি করতে গেলে এরকম একটা মোটা 500 পাতার বই পড়ার দরকার। আর আপনি করছেন কি, প্রথম 5 পাতা 10 পাতা পড়ে পরীক্ষা দিতে চলে যাচ্ছেন, তাতে যা হবার তাই হয়। দিস ইজ দ্য মেন কারণ যে কারণে লোকজন শেয়ার মার্কেটে লস করে। লোকে কীভাবে কেনে? কেউ কিনতে বললো কিনে নিল, কেউ বেচতে বলছে বেচে দিচ্ছে, কেন কিনছে কেন বেচছে কিছুই তার জানা নেই, ও বলেছে তাই আমার মনে হচ্ছে তাই। ভাই এখানে মনে হওয়ার কোনো দরকার নেই, কোনো জায়গা নেই। এভরিথিং বেসড অন সায়েন্স অ্যান্ড ক্যালকুলেশন। আমরা এইগুলো করি না। আপনি অনেক কিছু পড়াশোনা করলেন, হয়তো কিছু করেন, একদম নয় যে এমন নয় যে আমি কিছু দেখি না চোখ বন্ধ করে কিনে নিই, আপনি কিছু দেখাশোনা করেন, কিছু পাতা উল্টান, কিছু জিনিস পড়াশোনা করেন, আপনি বেশ কিছু পড়াশোনা করেছেন, করেই ইনভেস্টমেন্ট করলেন, বাট আপনার দেখা হয়নি সেই কোম্পানির এমপ্লয়ার আর এমপ্লয় রিলেশনশিপটি কেমন। আপনি ইনভেস্টমেন্ট করে দিয়েছেন, ইনভেস্টমেন্ট করার কিছুদিনের মধ্যেই যদি সেই কোম্পানির ওয়ার্কশপে ওয়ার্কাররা স্ট্রাইক কল করে, তাহলে সেই কোম্পানির শেয়ারের দাম বাড়বে না কমবে? কমবে। তাহলে চিন্তা করে দেখুন, এতগুলো পয়েন্টের মধ্যে যদি এই একটা পয়েন্টও বাদ রয়ে যায় না, এবং সেটাই যদি আপনার লাইফে হিট করে যায়, ওই একটা কারণই আপনার ইনভেস্টমেন্টের টাইটানিককে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, রাইট আর রং?
আমরা কখনো ডিপলি এগুলোকে ভাবি না, সব ভগবান ভরসা ছেড়ে দিই। উনি আছেন তো, দেখছেন, উনি গ্রোথ করাবেন। ভাই উনি কেন, কি করতে হবে, আমাকে নিজেকে বুঝতে হবে। যাই হোক।